বাংলার মানুষের উপর খুব অত্যাচার করছে, বাইরের গুন্ডাদের নিয়ে এসে, লুম্পেনদের নিয়ে এসে, যাদের কোনো সেন্স নেই, ড্রাঙ্ক অবস্থায়। আমার বাড়ির সামনেও সকালবেলা যাতা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে, এমনকি ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খোলো মেয়েকে বের করে দাও, সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খোলো মেয়েকে বের করে দাও, সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খোলো মেয়েকে বের করে দাও। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, ওই যে কথায় আছে না, যে স্বভাব যায় না মলে, কয়লার রং যায় না ধুলে। তো সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব চলে গেছে, কিন্তু মিথ্যে কথা বলার অভ্যেসটা এখনো গেল না, যাবে বলে মনেও হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দ্বিধায় কি বলছেন? বলছেন যে অভিষেক ব্যানার্জির বাড়িতে নাকি ধাক্কা টাক্কা মারছে। কারা মারছে? বিজেপির গুন্ডারা মারছে। এবং ধাক্কা মেরে কি করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে ধাক্কা মেরে নাকি অভিষেক ব্যানার্জির মেয়েকে বার করে দিতে বলছে। মানেটা কি? কি বলতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এত বড় একটা কথা তিনি বলছেন, এমনভাবে বলছেন, একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবেও কি তার মুখে এই কথাটা শোভা পায়? সত্যি সত্যি যদি অভিষেক ব্যানার্জির বাড়িতে সেই ধরনের কোনো আক্রমণ হতো, তাহলে কি পুলিশ প্রশাসন কোনোই ব্যবস্থা নিত না? অভিষেক ব্যানার্জির বাড়িতে কি কোনো নিরাপত্তাই নেই? হ্যাঁ, এটা ঠিক যে অভিষেক ব্যানার্জির যত তামঝাম ছিল, যত বাড়তি নিরাপত্তা ছিল, সমস্ত কিছুই ফিরিয়ে নেওয়া হয়েছে, সমস্ত কিছুই খালি করে দেওয়া হয়েছে। কিন্তু তা বলে একজন সাংসদ, তৃণমূলের আবার সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তার বাড়িতে একজনও পুলিশ কর্মী নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কি করে? আর তার থেকেও বড় কথা, শান্তিনিকেতনকে যতটা আমরা দেখেছি, অভিষেক ব্যানার্জির বাড়ি শান্তিনিকেতনের যা বহর, সেই বাড়ির একেবারে অন্দরমহলের দরজা খুঁজে বিজেপির গুন্ডারা অভিষেক ব্যানার্জির মেয়েকে বার করে দিতে বলছে। এত বড় মিথ্যে কথাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে হয় এখন আর বলার দরকার নেই। আর বললেও যে খুব একটা লাভ হবে সেটাও কিন্তু মনে হচ্ছে না। আর যে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে হেরে যাওয়ার পর এত অভিষেক করছেন, সেই অভিষেক ব্যানার্জিই তো তলে তলে একেবারে আজ থেকে তৃণমূলের দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসে গেলেন। তো সেই অভিষেক ব্যানার্জির বাড়িতে বিজেপির গুন্ডারা নাকি অভিষেক ব্যানার্জির মেয়েকে বের করে দিতে বলছে। এত বড় মিথ্যে কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, যে কথা শোনার পর অনেকেই যেটা বলছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটাই হলো জায়গা। আজকে যে জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র জয়ন্তী পালন করছেন, সেটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল জায়গা। আর এই জায়গাটাতেই যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে গত 15 বছর রাখা হতো, তাহলে হয়তো পশ্চিমবঙ্গের এই অবস্থা হতো না। ভাবুন একবার, যে পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন শেষ হয়ে যাওয়ার ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছে, মানুষ হাঁপ ছেড়ে বেঁচেছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় নাকি এখন নিঃশ্বাস নিতে পারছেন না। সেই মমতা বন্দ্যোপাধ্যায় এখন পশ্চিমবঙ্গে শুধুমাত্র সন্ত্রাস আর সন্ত্রাস দেখতে পাচ্ছেন। মানে পশ্চিমবঙ্গের মানুষ শান্তি দেখছে, অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সন্ত্রাস দেখছেন। আর যখন পশ্চিমবঙ্গের মানুষ সন্ত্রাস দেখতে পাচ্ছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় শান্তি দেখছিলেন। বারে বা, এইকেই না বলে নেত্রী। আর এই নেত্রী কিনা আজকে হাঁটু মুড়ে বসে সমস্ত সিপিএম থেকে শুরু করে কংগ্রেস সবাইকে আহ্বান জানাচ্ছেন যে তার নাকি কোনো ইগো নেই, তিনি সবার সঙ্গে কাজ করতে রাজি, তিনি সবার সঙ্গে একজোট হয়ে বিজেপিকে আটকাতে তৈরি। বিজেপি হচ্ছে প্রধান শত্রু। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এখন হারে হারে টের পাচ্ছেন যে তার একার পক্ষে বিজেপিকে হারানো সম্ভব না, মোদী শাহ শুভেন্দুদের হারানো সম্ভব না। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায় কদিন আগে কি বলছিলেন? যদি কেউ পৃথিবীতে বিজেপিকে হারাতে পারে, তাহলে তার নাম নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। আর সে কথা বলে তিনি ইন্ডি জোটের পিন্ডি চটকেছিলেন। আজকে সেই ইন্ডি জোটের কাছেই তিনি হাতে পায়ে ধরছেন যে আসুন আমাকে সঙ্গে নিয়ে এই বিজেপিকে হারানোর একটা ব্যবস্থা করা হোক। এরপরেও কি বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ আর মুখোশ এক? মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলেন না, মমতা বন্দ্যোপাধ্যায় ঢপের চোপ ভাজেন না। তবে হ্যাঁ, এটাও স্বীকার করতে হবে যে নেত্রীর এলেম আছে। লজ্জার মাথা খেয়ে কি করে একের পর এক মিথ্যে কথার ফুলঝুরি ঝরাতে হয়, সেটা যেমন মুখ্যমন্ত্রী থাকার সময় তিনি করেছেন, এখনও তিনি কিন্তু সমানভাবে করে যাচ্ছেন। এবং যেটা মনে হচ্ছে, যেটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, যে এবার মমতার মিথ্যের ফুলঝুরি আরও ঝরবে, আরও বেশি করে বাড়বে। আর সেই শুরুটা এদিন রবীন্দ্র জয়ন্তীর দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়ে দিলেন। অথচ উল্টো দিকে দেখুন, উল্টো দিকে যখন মুখ্যমন্ত্রীর শপথের পর
মিডিয়া শুভেন্দু অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে খচানোর চেষ্টা করছে, দু একটা বিতর্কিত মন্তব্য পাওয়ার চেষ্টা করছে, সেই সময় শুভেন্দু অধিকারী একজন যোগ্য মুখ্যমন্ত্রীর মতোই কিন্তু জবাব দিয়েছেন, বলেছেন যে তিনি বিতর্কিত মন্তব্য করবেন না এবং তিনি সবার মুখ্যমন্ত্রী। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখুন, কুর্সি চলে গেছে, ক্ষমতা চলে গেছে, অথচ তারপরেও রবীন্দ্র জয়ন্তীকে হাতিয়ার করে তিনি এমন মিথ্যে অপবাদ দিচ্ছেন, এমন কথা তিনি বলছেন যে কথা পশ্চিমবঙ্গের কোনো মানুষ ভাবতে পারবেন না। যেভাবে তিনি অভিষেক ব্যানার্জির মেয়েকে হাতিয়ার করে রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন, যেভাবে তিনি বিজেপিকে গুন্ডাদের দল বলে আখ্যায়িত করার চেষ্টা করছেন, তাতে অনেকেই যেটা বলছেন যে এটা পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির জন্য সব কিছুই করতে পারেন। এমনকি সেই তালিকায় অভিষেক ব্যানার্জির মেয়েকেও তিনি ব্যবহার করতে পারেন, মেয়ের নামেও কিন্তু নানা মিথ্যে অপবাদ দিতে পারেন। আর যিনি নিজের পরিবারের ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে এমন রাজনীতি করতে পারেন, তিনি পশ্চিমবঙ্গের মানুষকে নিয়ে এতদিন কোন ধরনের রাজনীতি করেছেন নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছেন। ফলে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য, সেই বক্তব্য যে আসলে একজন মিথ্যাশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরই ভাষণ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, এমনটাই কিন্তু অনেকে দাবি করছেন। আর সেটা তারা কেন বলছেন বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের যে ভাষণ, সেই ভাষণ শুনলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন সেই ভাষণ। দেশ বাঁচাও গণতান্ত্রিক মঞ্চ 3টি জায়গায় পারমিশন চেয়েছিল এই প্রোগ্রাম করার জন্য। একটা হচ্ছে কালীঘাট মোড়, একটা মুক্তদল, আর একটা কোথায় দোলা, ফায়ার স্টেশনের অপোজিটে। কিন্তু তাদের পারমিশন দেওয়া হয়নি। তখন আমি ভাবলাম, ছোট্টবেলা থেকে আমাদের হাতে খড়ি যখন থেকে হয়েছে, তখন থেকে রবীন্দ্র নজরুল এইসব জয়ন্তী, গান্ধীজি বলুন, নেতাজি বলুন, ভগৎ সিং বলুন, আমরা পালন করে আসি। তো আজকে এমন কি ঘটলো যে রবীন্দ্র জয়ন্তী পালন করার পারমিশনও নেই। তখন আমি ভাবলাম, আমার এখানে অনেকটা জায়গা আছে আমার অফিসের সামনে, যেটা আজকের নয়, চিরকালই এটা আছে, তো এইখানে বসে কেন হতে পারে না, সেইটা ভেবেই আজকে সকালবেলা 2টো চৌকি কিনলাম। সব ডেকোরেটরদের মানা করে দিয়েছে যাতে কেউ কোনো চৌকি টৌকি না দেয়, প্যান্ডেল না করে। এগুলো যা দেখছেন সব আমরা নিজেরা করেছি। সকালে 2টো চৌকি কেনা হয়েছে, মাইকের বক্স থেকে শুরু করে আমরা নিজেরা অ্যারেঞ্জ করে নিয়েছি। টোটাল একটা স্বৈরাচার কণ্ঠকে স্তব্ধ করার একটা প্রচেষ্টা। দেখুন, আমরা প্রথম থেকেই বলেছি আমাদের নীতির লড়াই, নৈতিকতার লড়াই আজ থেকে শুরু হবে সন্ত্রাসের বিরুদ্ধে। ভোটে কি হয়েছে না হয়েছে আপনারা সবাই জানেন। আমি আগেও অনেকবার বলেছি, আজকে আমি রবি ঠাকুরের জন্মদিনে এসব অশুভ কথা বলতে চাই না। আমাদের শুভ শক্তির উদয় হোক এবং মানুষের মঙ্গল হোক। আমরা সবার মঙ্গল কামনা করে কথা নিশ্চয়ই বলবো। বিশ্বকবি আমাদের ভালোবাসার কথা শিখিয়েছেন, প্রেমের কথা শিখিয়েছেন, মাথা উঁচু করে দাঁড়ানোর কথা শুনিয়েছেন, আমি ভয় করব না, ভয় করব না গান গেয়েছেন, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও আরও দাও প্রাণ শিখিয়েছেন। কবিগুরু আমাদের শিখিয়েছেন চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শির। কবিগুরু আমাদের শিখিয়েছেন বাংলার মাটি বাংলার জল। কবিগুরু আমাদের শিখিয়েছেন হেমর তীর্থ পূর্ণ চিত্তে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কাজে এই সংস্কৃতিকেই আমরা রক্ষা করে চলব, এটাই আমাদের রক্ষা কবচ। আমি আজকের দিনে যারা এসছেন, বিশেষ করে সব বিশিষ্ট মানুষদের, এবং যারা ভয় পেয়েছেন তাদের আমি বলবো,
আমি কিন্তু কাউকে রিকোয়েস্ট করা পছন্দ করি না। যার ইচ্ছে হবে মানসিকভাবে, নীতিগতভাবে, তারা নিজেদের মাটির টানে, শিকড়ের টানে তারা একত্রিত হবে, এটা আমি বিশ্বাস রাখি। এবং তাই আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমি অনেক অনেক প্রণাম, অভিনন্দন জানাচ্ছি। এবং কবিগুরুর এই জন্মদিন দিয়ে আমাদের যাত্রা হলো শুরু। ওগো কর্ণধার তোমারে করি নমস্কার, রাস্তাই আমাদের রাস্তা দেখাবে। আমি আজকে যে সন্ত্রাস চলছে বাংলার মামাটি মানুষের ওপরে, আমাদের কর্মীদের ওপরে লাগামহীন বলগাহীন সন্ত্রাস চলছে। এমনকি আমার বাড়িতে একটি মেয়ে থাকে, তপশিলি মেয়ে, তার বাড়িতে তার 92 বছরের বৃদ্ধা মাকেও সরিয়ে দিতে হয়েছে, কারণ বিজেপির উন্মত্ত তাণ্ডব বাহিনী সেখানে উপস্থিত হয়ে নতুন একটি গৃহবধূ এসছে, তাকে বলা হয়েছে তাকে নির্যাতন করা হবে, ভয়ে রাত 3টে তারা বাড়ি ছেড়ে চলে গেছে। অনেকের বাড়ির সামনেই হোলিগানিজম করছে, বেনো জল ঢুকে গেছে অনেক, যাদের না আছে তারা ড্রিঙ্ক করে ড্রাঙ্ক অবস্থায়, এবং পুলিশ টোটাল সাইলেন্ট। আমি কিন্তু মনে রাখবেন 2011 জেতার পরে আমি কারোর ওপর কোনো অত্যাচার করতে দিইনি। এবং আমি নিজে, তখনকার তদানীন্তন চিফ মিনিস্টার ছিলেন বুদ্ধদেব বাবু, আমার নিজের বুলেট প্রুফ কার্ডটা তার কাছে পাঠিয়ে দিয়েছিলাম এবং Z+ সিকিউরিটি দিয়েছিলাম। আর ওরা যেদিন থেকে জিতেছে সেই দিন রাত্রি থেকে আমাদের সব সিকিউরিটি উইথড্র করেছে। এমনকি গত পরশু দিন আমি অবাক হয়ে গেছি যখন দেখলাম আমার ফোন আসছে না, মেসেজ আসছে না, আর কেউ আমাকে ফোনও করছে না। তারপরে দেখলাম ইন্টারনেটটাই উইথড্র করে নিয়েছে। আরে আমাকে একটু 1 ঘন্টা আগে জানাতে পারতো। আমি তো চাই ওরা উইথড্র করুক, আমি ওদের দয়া নিতে চাই না, আমি কারো ক্ষমাভিক্ষে চাই না, আমি কারো সহানুভূতি চাই না, কারণ লড়াইটা আমরা জিতেছি, এটা মাথায় রাখবেন। আমাদের হারানো হয়েছে, এটাই অতীব সত্যি, আগামী দিন প্রমাণ হবে। দিল্লির অল ইন্ডিয়ার সব লিডাররা আমার সাথে যোগাযোগ করেছেন, আমি তাদের, সোনিয়াজি কথা বলেছেন, রাহুল গান্ধী কথা বলেছেন, খার্গেজি কথা বলেছেন, উদ্ধব ঠাকরে আমাদের মেসেজ পাঠিয়েছেন, তেজস্বী মেসেজ পাঠিয়েছেন, অখিলেশ নিজে এসে ঘুরে গেছেন। এছাড়াও হেমন্ত সোরেন থেকে শুরু করে কেউ বাকি নেই। কাজেই আপনাদের, ইভেন অরবিন্দ বলেছে আমি নিজ জীবনে এত কষ্ট পাইনি যখন আমি নিজেও হেরেছি, এটা হারানো হয়েছে। আমি তাদের সকলকেই মিটিং থেকে কৃতজ্ঞতা জানাই। এবং আপনাদের কাছে একটা কথা বলি, সংখ্যায় হয়তো বেশি লোক এখন পাবেন না, তার কারণ সবার বাড়ি আটকে রেখে দিয়েছে, নয় ভয় দেখাচ্ছে, নয় চুরি করে নিচ্ছে, নয় ডাকাতি করে নিচ্ছে, এমনকি কিছু গুন্ডা বাহিনী। আপনাদের আমি কি বলবো, পরশুদিন মহুয়া মিত্র আমাদের সাংসদ কলকাতা থেকে দিল্লি যাচ্ছিল প্লেনে, সেখানে দেখছে দিল্লিতে যাচ্ছে, কলকাতা থেকে যারা লিগিং করতে এসেছিল তারা ফিরে যাচ্ছে। তারা ওখানে ওকে এত অশ্লীল ভাষা বলেছে, ভিডিও আমাদের কাছে আছে, ওর সঙ্গে সঙ্গে ব্যাক করে চলে এসছে। বললো দিদি আমি তর্ক করতে গেলে আমি চাইনি ওদের সাথে কোনো বিতর্কে জড়াতে। আমি বললাম ভালো করেছো, এভিডেন্স কিন্তু আমাদের কাছে সব কিছু আছে, নিশ্চিন্তে থাকুন। আমরা এই লড়াইটা, কল্যাণ আছে, আমি আছি, চন্দ্রিমা আছে, কপিল সিব্বল আমাকে ফোন করেছিল, অভিষেক মনু সিংভি ফোন করেছিলেন, বললেন যা সহযোগিতা করার আমরা করব। প্রশান্ত ভূষণজিও লড়াই করছেন, মেনেকাও আছেন, আমি নিজেও সিনিয়র বার অ্যাসোসিয়েশন বার কাউন্সিলের লয়ার, বিমানদা আছেন আমাদের খুব সিনিয়র অ্যাডভোকেট, অশোকদা আছেন, আমাদের বৈশা আছে, শুভাশিস আছে, চন্দ্রিমা আছে, অনেকেই আছে। আমাদের লড়াই আমরা করতে জানি, আমরা এটা করে নেব। কিন্তু এখন যেটা আপনাদের আমি বলবো যে এই সিচুয়েশনে যখন চারিদিকে সন্ত্রাসের একটা বজ্র নিঘাত চলছে, বজ্রপাত, সেখানে ভয় না পেয়ে আমি বাংলার যত রাজনৈতিক বিরোধী দল আছেন, তৃণমূল কংগ্রেসে থেকে আমি আবেদন জানাচ্ছি, যদি মনে হয় আবেদনটা গ্রহণযোগ্য করবেন,
তা না হলে করবেন না, এটা আপনাদের অধিকার। কিন্তু আবেদন জানাতে তো কোনো অসুবিধে নেই। সহ সমস্ত ছাত্র সংগঠন, যারা বিজেপির সংগঠনের দ্বারা এসইউসির ছেলেদের আপনারা দেখেছেন, ছেলে মেয়েদের কলকাতা ইউনিভার্সিটিতে কিভাবে মারা হয়েছে, সহ সমস্ত স্টুডেন্ট ইউনিট, ছাত্র যৌবন, এনজিও। বিজনেসম্যানরা করবে না, বিকজ তাদের ইন্টারেস্ট আছে, ভেস্টেড ইন্টারেস্ট আছে। কিন্তু সাধারণ মানুষ আসবেন, তাদের সবাইকে নিয়ে আমি বলবো জোট বাঁধুন। আমরা সবাই চাই একটা যৌথ প্ল্যাটফর্ম তৈরি হোক, যে প্ল্যাটফর্মে অল পলিটিক্যাল পার্টি যারা বিজেপির এগেনস্টে, এমনকি আপনারা যদি বলেন লেফটিস্ট, আমার কোনো ইগো নেই, আমি সবাইকে নিয়েই চলতে চাই। এবং আজকে যা অবস্থা, বিজেপিকে যদি রুখতে হয়, লেফটিস্ট সবাইকে, আল্ট্রা লেফট সবাইকে, আমাদের তৃণমূল কংগ্রেস আমরা কথা দিচ্ছি, ন্যাশনাল পার্টি সবাইকে, যার যতটুকু শক্তি আছে, দিল্লিতেও যেমন আমরা লড়াই করব, তেমনি বাংলাতেও আসুন আমরা জোট বাঁধি। যদি কেউ এ ব্যাপারে কোনো রাজনৈতিক দল আমার সাথে কথা বলতে চান, আমি 4টে থেকে 6টা পর্যন্ত অ্যাভেলেবেল আছি অফিসে, আমাকে জানাবেন, আমি নিশ্চয়ই আপনাদের সাথে কথা বলবো। আমার মনে হয় এটা আমি একটা রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে এই আবেদনটা সবার কাছে রাখলাম। এখন কিন্তু এটা ভাবার সময় নয় আমি কে ওকে, এনিমিজ মাই ফ্রেন্ড, এটা ভাবার সময় নয়। আমাদের ফার্স্ট এনিমি হচ্ছে বিজেপি। রাজনৈতিকভাবে যারা দেশের ভালো চায় না, বাংলার ভালো চায় না, বাংলার মানুষের উপর খুব অত্যাচার করছে, বাইরের গুন্ডাদের নিয়ে এসে, লুম্পেনদের নিয়ে এসে, যাদের কোনো সেন্স নেই, ড্রাঙ্ক অবস্থায়। আমার বাড়ির সামনেও সকালবেলা যাতা করেছে, অভিষেকের বাড়ির সামনেও ধাক্কা সারাক্ষণ চলছে, এমনকি ওর বাচ্চারা আছে, সেখানে ধাক্কা টাক্কা মারছে, দরজা খোলো, মেয়েকে বের করে দাও। এমনকি টিচার পড়াতে গেছে, তাকে জিজ্ঞেস করেছে কেন ঢুকছেন, তিনি বলেছেন আরে আমি তো টিচার, শিশুরা পড়াশুনো করবে না। এইসব চলছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে লড়াইটা কিন্তু আমরা তো লড়বই, কিন্তু আমি সমস্ত বিজেপি বিরুদ্ধেই রাজনৈতিক দলকে, সমস্ত এনজিওসদের, অনেক পলিটিক্যাল অর্গানাইজেশন আছে যারা অনেক সামাজিক কাজ করেন, তাদের সবাইকে আবেদন করব। নিউট্রাল অনেক প্ল্যাটফর্ম আছে, তাদেরও আবেদন করব। যার কোনো ব্যবসায়িক ইন্টারেস্ট নেই, তারা কিন্তু এই আবেদনে দয়া করে সাড়া দেবেন। কারণ ব্যবসায়িক ইন্টারেস্ট যাদের আছে, তারা একটু একটু করে সরে যাবে, কারণ তারা তাদের নিজেদের স্বার্থ দেখবে। তাদের নিয়মিতই সরকারে যে থাকে তার স্বার্থে জড়িয়ে পড়ে, আর যখন নিজের স্বার্থে বদনাম করে চলে যায়, আর খেসারতটা দিতে হয় রাজনৈতিক দলকে। আমাদের ওদের প্রয়োজন নেই। যারা যেতে চায় তাদের যাওয়ার জন্য আমি অনুমতি দিচ্ছি, যারা থাকতে চায় এবং নতুন করে আসতে চায় তাদের আমি আবেদন জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি।